আমরা যেখানে ছিলাম আসলে। হ্যাঁ, রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে জানতে হবে, আসলে রক্তটাকে কীভাবে ডাইভার্সিফাই করা যায় সেই জিনিসটা জানবো ফার্স্ট অফ অল। আচ্ছা দেখি আমরা রক্তকে হচ্ছে কয়টা ক্লাসে ভাগ করছি সেটা একটু দেখি। আসেন, ফার্স্ট অফ অল দেখেন, এই যে রক্ত, এই রক্তটাকে ডিফারেন্সিয়েট করছে দুইটা স্টেটে। একটা হচ্ছে তোমার রক্ত রস বা প্লাজমা 55%, কত পার্সেন্ট? 55%। আর হচ্ছে কি রক্তকণিকা 45%। এই 55%-এর মধ্যে পানি আছে কত? 90 থেকে 92%। আর কঠিন পদার্থ 8 থেকে 10%। এবার এই কঠিন পদার্থকে আবার দুই ভাগে ভাগ করি আমরা, জৈব এবং অজৈব। অজৈব উপাদানের মধ্যে আছে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এটসেট্রা। এখন কথা হচ্ছে যেগুলো জৈব উপাদান সেগুলোকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি। এই জৈব উপাদানগুলোকে 7 থেকে 9% যেটা, সেটাকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন পদার্থ, রেশন পদার্থ এবং অন্যান্য পদার্থ। খেয়াল করো, আগেও বলছি এখনো বলতেছি, প্লাজমা প্রোটিনকে আমরা মনে রাখার জন্য একটা ওয়ার্ড ইউজ করবো। 4টা প্লাজমা প্রোটিন মনে রাখার জন্য একটা ওয়ার্ড ইউজ করবো, সেটা হচ্ছে কি GPA5। জি দিয়ে কি? গ্লোবিউলিন। জি দিয়ে দেখো গ্লোবিউলিন। পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে প্রোথম্বিন। হ্যাঁ, আচ্ছা আমি একটু ক্লিয়ারলি বলি তাহলে বুঝতে পারবা। GPA5, জি দিয়ে হলো তোমার গ্লোবিউলিন, পি দিয়ে হলো তোমার প্রোথম্বিন, এ দিয়ে হলো অ্যালবুমিন, আর 5 দিয়ে হলো কি? ফাইব্রিনোজেন। ওকে ফাইন, হয়ে গেল প্লাজমা প্রোটিন। নেক্সট আসেন নাইট্রোজেন গঠিত রেশন পদার্থ। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কিডনি কি কি অপসারণ করে, কয়েকটা নাইট্রোজেন গঠিত রেশন পদার্থের নাম বলো, তুমি ইজিলি পারবা। কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জেনথিন, অ্যামোনিয়া এটসেট্রা এটসেট্রা। হয়ে গেল। অন্যান্য পদার্থ কি কি থাকে? রক্তের গ্লুকোজ। যেমন মনে করো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা কি পরিমাপ করি? ব্লাড সুগার বা হচ্ছে ব্লাড গ্লুকোজ পরিমাপ করি, তাই না? দেন হচ্ছে লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ ইত্যাদি। ঠিক আছে, হয়ে গেল। এবার সুন্দর করে আমরা রক্তকণিকার মধ্যে চলে যাবো। রক্তকণিকা কত পার্সেন্ট বলছিলাম? 45%। ওই 45% রক্তকণিকাকে আমরা তিনটে স্টেটে ভাগ করি। খেয়াল করেন এই তিনটে স্টেট কি? ফার্স্ট অফ অল রক্তকণিকার মধ্যে আমরা জানি সবাই লোহিত রক্তকণিকা, শ্বেত, আর হচ্ছে কি অনুচক্রিকা। মোট কয়টা ভাগ আছে? 3টা। এই লোহিতের কোনো ক্লাসিফিকেশন নাই, অনুচক্রিকার কোনো কি নেই ক্লাসিফিকেশন নাই। তাহলে ক্লাসিফিকেশন আছে কার? এই শ্বেত রক্তকণিকা দুই ভাগ করে, একটা হচ্ছে গ্রানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। গ্রানুলোসাইট শব্দের অর্থ হচ্ছে দানাদার। গ্রানুলোসাইট মানে কি? দানাদার। অ্যাগ্রানু অ দিয়ে হচ্ছে অদানাদার, মনে থাকবে। তাহলে আমি কি বললাম? গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট শব্দের অর্থ হচ্ছে কি? দানাদার। আর যেগুলো দানাদার সেগুলোকে অবশ্যই ফিল করা যায়, এই জন্য ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। তাহলে দানাদার শব্দের শেষে কি থাকবে? ফিল থাকবে, ফিল থাকবে, ফিল থাকবে। ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। আর অদানাদার যেগুলো সেগুলো শেষে সাইট থাকবে মনোসাইট, লিম্ফোসাইট। মনোসাইট, লিম্ফোসাইট, শেষ। এবার আসেন মোটামুটি তাহলে রক্তকে আমরা কি কি পড়ছি ভাই একটু একটু করে নোট করে দিই। রক্তকে আমরা কি পড়লাম খেয়াল করেন। রক্ত সম্পর্কে পড়ছি হচ্ছে রক্ত, রক্তকে আমরা ডিভাইড করছি কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে কি রক্ত রস, রক্ত রস। আর একটা পড়ছে হচ্ছে কি রক্ত কণিকা, রক্তরস আর হচ্ছে কি রক্তকণিকা। টোটালি দুইটা ভাগে ভাগ করছি। ওই রক্তরসের মধ্যে আমরা কি পাইছিলাম? পানি পাইছিলাম, কঠিন পদার্থ পাইছিলাম। আর কঠিন পদার্থগুলোকে আবার জৈব, অজৈব। জৈবের মধ্যে কি কি আছে, অজৈবের মধ্যে কি কি আছে, এগুলো পড়ছি। দেন রক্তকণিকা আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে লোহিত, একটা হচ্ছে শ্বেত, একটা হচ্ছে কি অনুচক্রিকা। লোহিত এবং অনুচক্রিকার ক্ষেত্রে কোনো ধরনের ক্লাসিফিকেশন ছিল না, ছিল হচ্ছে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে। শ্বেত রক্তকণিকা কি কি আছে? দানাদার, অদানাদার। দানাদার যেগুলো সেগুলোকে ফিল করা যায় নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল। আর যেগুলোকে অদানাদার সেগুলো শব্দ শেষে কি থাকে? সাইট, মনোসাইট, লিম্ফোসাইট। দ্যাটস অল। এবার আসো, এবার বইয়ে ফেরত যাই। এবার নেক্সট আসি। এবার আসো আমাদের যেটা মেইন পড়াশোনা, পড়াশোনাটা কি দেখেন। এবার আমাদের পড়ার টপিক হচ্ছে কি লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট। লোহিত রক্তকণিকা বা হচ্ছে কি ইরাইথ্রোসাইট। আচ্ছা ঠিক আছে। এখন লোহিত রক্তকণিকা বা ইরাইথ্রোসাইট সম্পর্কে আমাদের কিছু আগে বেসিক জিনিস জানতে হবে। সেই বেসিক জিনিসটা আমরা এখন জেনে আসবো। চলেন সবাই মিলে নোট করে ফেলি। হ্যাঁ, বেসিক জিনিসটা আমরা নোট করে ফেলি। আচ্ছা এখন তাহলে আমরা পড়বো হচ্ছে কি লোহিত রক্তকণিকা। আচ্ছা মেটাবলিজম, ক্যাটাবলিজম, মেটাবলিজম এটা পড়াইছিলাম। ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা আসি লোহিত রক্তকণিকা। এখন আমাদের পড়ার টপিক লোহিত রক্ত কণিকা।
আচ্ছা ঠিক আছে, লোহিত রক্তনালী একদম বেসিক থেকে শুরু করবো, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবো। লোহিত রক্তনালিকা এর আকার আকৃতি কেমন? ফার্স্ট অফ আকারটা কেমন? আকারটা হলো দ্বিঅবত। আকৃতি কেমন? আকৃতি হলো চাকতির মতো। তাহলে আকার হচ্ছে দ্বিঅবত, আকৃতি হলো চাকতির মতো। ওকে ফাইন, ঠিক আছে, আকারও শেষ, আকৃতিও শেষ। এবার আস্তে আস্তে হচ্ছে নিউক্লিয়াস। এখানে কি কোনো নিউক্লিয়াস থাকবে? লোহিতর ক্ষেত্রে নিউক্লিয়াস নাই। লোহিতর ক্ষেত্রে কি নিউক্লিয়াস নাই। তাহলে তিনটা কথা জানা গেল। একটা হচ্ছে কি আকার দ্বিঅবত, আকৃতি চাকতির মতো। এবার এদের ক্ষেত্রে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। ওকে ফাইন, ঠিক আছে, মানে মানুষের ক্ষেত্রে আরবিসিতে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা নেক্সট আসুন, এইটুকু জানলাম। এবার আরবিসির সংখ্যা সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এর যে নাম্বার বা সংখ্যা সেই সম্পর্কে জানতে হবে। এই সংখ্যা সম্পর্কে জানলে আমরা হচ্ছে এখানে মূলত দুইটা স্টেট পাই। সংখ্যা সম্পর্কে জানলে আমরা দুইটা স্টেট পাই, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল ব্যাপার স্যাপার, আর একটা হচ্ছে তোমার প্যাথোলজিক্যাল ব্যাপার স্যাপার। ফিজিওলজিক্যাল মানে কি? স্বাভাবিকভাবে সুস্থ সম্পন্ন মানুষের দেহে কি আরবিসির সংখ্যা কত থেকে কত হয়। আর প্যাথোলজিক্যাল মানে যখন একটা মানুষ রোগাক্রান্ত হয় তখন আরবিসির সংখ্যা কত হয়। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আচ্ছা ঠিক আছে, ফিজিওলজিক্যাল আমরা তিনটা স্টেজে ভাগ করি। ফিজিওলজিক্যাল তিন চারটা স্টেজে ভাগ করতে পারি। সেগুলো কি? একটা হচ্ছে ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থায়, আর একটা হচ্ছে শিশু দেহে, একটা হচ্ছে তোমার পূর্ণবয়স্ক পুরুষ, আর একটা হলো আপনার পূর্ণবয়স্ক মহিলা। প্রতি কয়টা স্টেট পেলাম আমরা? চারটে স্টেট পাইছি। একটা হচ্ছে কি ভ্রূণ অবস্থায়, একটা হলো শিশু দেহ, একটা হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষ, একটা হচ্ছে কি পূর্ণবয়স্ক মহিলা। ওকে ফাইন, ঠিক আছে। দেখো ভ্রূণ অবস্থায় আমরা এই নাম্বারগুলো যদি একবার বই থেকে দেখে আসি, দেখেন এখানে চারটা নাম ক্যাটাগরি লেখা আছে, 80 থেকে 90, 60 থেকে 70, 50 থেকে 54, 44 থেকে 49। তাহলে যদি আমরা বই অনুসারেও শিখি তাহলে নাম্বারগুলো কেমন হচ্ছে একটা সিকোয়েন্স মেনটেন করবে। দেখো দেখো এই যে ভ্রূণ অবস্থায় সবচেয়ে বেশি 80 থেকে 90 লাখ। শিশু দেহে কত? 60 থেকে 70 লাখ। পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে 50 থেকে 54 লাখ। আর মহিলার ক্ষেত্রে 44 থেকে 49 লাখ। আমি আগে বলছিলাম আমাদের এখানে স্টেট হলো দুইটা, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্টেট, এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে এত থাকা উচিত, অর্থাৎ ভ্রূণ অবস্থায় স্বাভাবিকভাবে এত থাকা উচিত, শিশুদের এত এত, পূর্ণবয়স্ক পুরুষ হইলে এত, মহিলা হইলে এত। কিন্তু প্যাথোলজিক্যাল স্টেট কোনো কোনো ক্ষেত্রে আরবিসির সংখ্যা বেড়ে যেতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে আরবিসির সংখ্যা কমে যেতে পারে। তাহলে প্যাথোলজিক্যাল স্টেটে আমরা দুইটা কন্ডিশন দেখতে পাই। সেই কন্ডিশনগুলো কি? মনে করো আরবিসি নাম্বার বেড়ে গেছে, আরবিসি যে নাম্বার বা আরবিসির যে সংখ্যা সেটা আরবিসির সংখ্যা কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। সেই রোগটাকে আমরা বলতেছি পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা বলতেছি আরবিসির সংখ্যা মনে করো কমে গেছে, আরবিসির সংখ্যা কি হয়েছে? কমে গেছে। আমরা সবাই জানি আমাদের শরীরে রক্ত কমে গেলে তাকে আমরা কি বলি? অ্যানিমিয়া। সো দ্যাটস ওয়াই আরবিসির সংখ্যা কমে গেলে হবে অ্যানিমিয়া, বেড়ে গেলে হবে কি? পলিসাইথেমিয়া। ওকে ফাইন, তো এখানে একটা হচ্ছে কি অ্যানিমিয়া। তাহলে আমরা আচ্ছা সংখ্যাগত সমস্যা দুইটা সলভ করলাম, একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে কি প্যাথোলজিক্যাল। কোন কোন ক্ষেত্রে স্বাভাবিকভাবে আরবিসির সংখ্যা এত থাকে, কিন্তু প্যাথোলজিক্যাল কোনো কোনো রোগ বিশেষে আরবিসির সংখ্যা বেড়ে যায়। সেগুলো হচ্ছে কি পলিসাইথেমিয়া আর হচ্ছে কি অ্যানিমিয়া। এই দুটো কন্ডিশনে আরবিসির সংখ্যা কি হয়ে যায়? বেড়ে যায়। ওকে ফাইন, ঠিক আছে। এবার আসেন
তাহলে আরবিসির আকার পড়লাম, আকৃতি পড়লাম, নিউক্লিয়াস, সংখ্যা সব কিছু আমাদের জানা হয়ে গেল। এখন আরবিসিটা তো উৎপন্ন হইতে হবে, তাই না বলো? আরবিসিটাকে উৎপন্ন করার জন্য যে মেকানিজম, সেই মেকানিজমটা আমরা এখন শিখবো। ওকে ফাইন, নেক্সট আসুন। আরবিসি উৎপন্ন হওয়ার যে মেকানিজম, হ্যাঁ, আরবিসি প্রোডাকশন। আরবিসি প্রোডাকশনটা আমরা এখন শিখবো ইনশাআল্লাহ। আরবিসি প্রোডাকশনের যে মেকানিজম, সেই মেকানিজমটা আমরা দেখে আসি। ওকে ফাইন, আমরা সবাই জানি এবং 9-10 পড়ছি, আরবিসি উৎপন্ন হয় হচ্ছে থেকে অস্থিমজ্জা থেকে। একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আরবিসি উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে। আমি তাও লিখে দিচ্ছি, পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে আরবিসি উৎপন্ন হয় থেকে অস্থিমজ্জা থেকে। আর হচ্ছে ভ্রূণ অবস্থা বা শিশুদেহে বা অপ্রাপ্তবয়স্ক, ঠিক আছে, এই ক্ষেত্রে শিশুদেহে আরবিসি উৎপন্ন হয় হচ্ছে তোমার ফ্লিহা প্লাস হচ্ছে কি যকৃৎ। তাহলে এগুলো হচ্ছে প্রোডিউসের দুইটা মেকানিজম। কি কি বললাম? একটা হচ্ছে পূর্ণবয়স্ক ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে কোথায়? অস্থিমজ্জা থেকে। আর শিশুদেহে উৎপন্ন হচ্ছে ফ্লিহা বা যকৃৎ থেকে। আর পূর্ণবয়স্ক অবস্থায় ঠিক ফ্লিহা এবং যকৃৎ উল্টা কাজটা করে। কেমন উল্টা কাজটা করে? ফ্লিহা এবং যকৃতে গিয়ে আরবিসি কি হয়? ধ্বংসপ্রাপ্ত হয়। এবং আরবিসির লাইফ টাইম বা লাইফ স্প্যান আমরা সবাই জানি 120 দিন। 120 দিন, ওকে ফাইন, বা 120 দিন, ওকে ফাইন। নেক্সট আসুন। আচ্ছা, এগুলো আমরা একটু ছোটো করে রাখি, আমাদের অনেক কিছু নোট করতে হবে। ব্যাস, ওকে, তাহলে এগুলো তোমরা জানবে। এবার আসেন আরবিসি প্রোডাকশন নিয়ে যেহেতু আমরা কথা বলবো, আমরা সবাই জেনে গেছি যে পূর্ণবয়স্ক অবস্থায় আরবিসি উৎপন্ন হয় করতে গেলে লাল অস্থিমজ্জা থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে জানতে হবে অস্থিমজ্জা। অস্থিমজ্জার ব্যাপারটা কেমন? অস্থিমজ্জার ব্যাপারটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে লাল অস্থিমজ্জা, একটা হচ্ছে হলুদ অস্থিমজ্জা। তাহলে অস্থিমজ্জা আছে কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে লাল অস্থিমজ্জা, একটা হচ্ছে কি হলুদ অস্থিমজ্জা। ওকে ফাইন, ঠিক আছে। আমরা একটা বোনস আঁকার চেষ্টা করি মোটামুটি। কোনোরকম বা মতো হয়েছে, মনে করো এটা একটা বোনস। ওকে ঠিক আছে। এই বোনসের মনে করো সবচেয়ে মনে করো এই যে এই পার্টটা, এখানে মনে করো মজ্জা। বোনসটাকে যদি আমরা ক্রস সেকশন করি, একদম ভিতরে পাবো হচ্ছে কি মজ্জা। ওই মজ্জা তাকে আমরা বলতেছি অস্থি মজ্জা। এটা যেহেতু একটা অস্থি, ঠিক আছে, তাহলে অস্থির ভিতরে মজ্জাটাকে আমরা বলতেছি কি মজ্জা? অস্থি মজ্জা। এই অস্থি মজ্জাতে একটা বিশেষ ধরনের কোষ থাকে, বিশেষ স্টেম কোষ থাকে। কি কোষ? বিশেষ স্টেম কোষ বা স্টেম সেল থাকে। সেই স্টেম সেলের একটা সুন্দর নাম আছে, সেই নামটা আমরা সবাই বলবো। সেই নামটা হচ্ছে প্লিউরিপোটেন্ট। প্লিউরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল। তাহলে খেয়াল করো নামটা কি বলছি আমরা? প্লিউরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল। এটা এক ধরনের কি বিশেষ কোষ যেটা অস্থিমজ্জাতে উপস্থিত থাকে। এই বিশেষ কোষটা থেকে, হেমাটোপোয়েটিক স্টেম সেল থেকে আমাদের মূলত আরবিসি, ডব্লিউবিসি এবং হচ্ছে প্লাটিলেট এই সব কিছু কি হয়? উৎপন্ন হয়। ওকে ফাইন, তাহলে আমাদের এই জিনিসটা সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে, তাই না? ওকে ফাইন, এটাকে সংক্ষেপে আমরা বলি হচ্ছে পিএইচএসসি। কি বলি সংক্ষেপে? পিএইচএসসি। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আরবিসির যে মেইন বা আরবিসি প্রোডাকশনের জন্য যে মেইন সেলটা দেয় সেটা হচ্ছে কি প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল। এখন আমরা জানবো এই প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেলটা কিভাবে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট এগুলো তৈরি করতেছে এবং এর পিছনে কোন কোন ফ্যাক্টরগুলো দেয়। ওকে ফাইন, ঠিক আছে। আসুন এবার নেক্সট আসি। প্রথমে এই জিনিসটাকে লিখলাম, আমরা সংক্ষেপে লিখি যেহেতু এর আগে পেজে লিখছি। সংক্ষেপে লিখলাম, প্রথমে লিখলাম মনে করো হচ্ছে পিএইচএসসি, প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেল। এখান থেকে আমরা অনেকগুলো ক্লাসে ভাগ করবো, এটাকে আমরা অনেকগুলো ক্লাসে ভাগ করবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখান থেকে যেহেতু তুমি আরবিসি তৈরি করবা, তাই এখান থেকে তুমি মনে করো একটা সেলের নাম দিলাম হচ্ছে ইরেক্টোপ্লাস্ট। তাহলে প্রথমে প্লুরিপোটেন্ট হেমাটোপোয়েটিক স্টেম সেলটা ডিফারেন্সিয়েট হয়েছে কিসে? ইরেক্টোপ্লাস্ট। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ইরেক্টোপ্লাস্ট। এরপরে শ্বেতরত্নের উৎপন্ন হওয়ার জন্য কিছু স্টেপ আছে, সেগুলো হচ্ছে একটা নাম মনে করো হচ্ছে তোমার মাইলোপ্লাস্ট। মাইলোপ্লাস্ট। আরেকটা মনে করো হচ্ছে তোমার মনোপ্লাস্ট। আরেকটা হচ্ছে তোমার লিম্ফোপ্লাস্ট।
লিম্ফোব্লাস্ট। লিম্ফোব্লাস্ট। আর এটা হচ্ছে তোমার থ্রম্বোব্লাস্ট। এই জিনিসগুলোকে যদি আমরা মেইন বই থেকে একবার দেখে আসি তাহলে কি পাচ্ছি দেখেন, খেয়াল করুন। মেইন বইয়ের এখানে একটা কোষ মানে চিত্র আছে, এই চিত্রটা হয়তো অনেকে খেয়াল করে না। হ্যাঁ, যে যেমন ইরেথ্রোব্লাস্ট, মনোব্লাস্ট, মাইলোব্লাস্ট, মনোব্লাস্ট, লিম্ফোব্লাস্ট, মেগাক্যারিওব্লাস্ট বা হচ্ছে তোমার থ্রম্বোব্লাস্ট এভাবে। হ্যাঁ, এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, মেগাক্যারিওব্লাস্টও লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখলাম, মনে করে এটাকে আমরা লিখলাম হচ্ছে কি মেগাক্যারিওব্লাস্ট। আচ্ছা, আবার থ্রম্বোব্লাস্টও বলতে পারো চাইলে, সমস্যা নেই, মেগাক্যারিওব্লাস্টও বলা যায়। ইরেথ্রোব্লাস্ট নামের সাথে মিল আছে, তাও আমি একটু সবগুলো একটু সবুজ করে দিই ভালো থাকে। দেখো নামের সাথে মিল আছে, ইরেথ্রোব্লাস্ট। ইরেথ্রোব্লাস্ট থেকে কি উৎপন্ন হবে বাচ্চারা, তাহলে এবার তোমরা আমার সাথে রেসপন্স করবে কেমন। ইরেথ্রোব্লাস্ট থেকে উৎপন্ন হবে হচ্ছে কি ইরেথ্রোসাইট। ইরেথ্রোব্লাস্ট থেকে উৎপন্ন হবে কি ইরেথ্রোসাইট। মাইলোব্লাস্ট থেকে তিনটা জিনিস উৎপন্ন হবে। কয়টা জিনিস? তিনটা। একটা নাম হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। মনোব্লাস্ট নামেই তো মিল আছে, মনোব্লাস্ট থেকে আসবে হচ্ছে মনোসাইট, লিম্ফোব্লাস্ট থেকে আসবে হচ্ছে লিম্ফোসাইট। এবং মেগাক্যারিওব্লাস্ট থেকে আসবে মেগাক্যারিওসাইট বা হচ্ছে তোমার থ্রম্বোসাইট বা হচ্ছে তোমার প্লাটিলেট। মেগাক্যারিওসাইট বা হচ্ছে থ্রম্বোসাইট অথবা হচ্ছে কি প্লাটিলেট। এই হচ্ছে আমাদের পিএইচএসসির যে মেকানিজম। পিএইচএসসি মানে কি বলছিলাম আমি, আরেকবার করে দিচ্ছি, যারা খেয়াল করো না খেয়াল করো। প্লিউরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, প্লিউরিপটেন্ট হেমাটোপয়েটিক হেমাটোপয়েটিক স্টেম সেল, যেখান থেকে আমাদের সব ধরনের রক্তকণিকা কিভাবে উৎপন্ন হয়। এখন আমরা আছি কোথায়, আরবিসিতে। তাহলে আরবিসির জন্য উৎপন্ন হচ্ছে থেকে এই যে ইরেথ্রোব্লাস্ট থেকে কি উৎপন্ন হচ্ছে, ইরেথ্রোসাইট উৎপন্ন হচ্ছে। সবসময় মনে রাখবে বায়োলজিতে ব্লাস্ট শব্দের অর্থ হচ্ছে অপরিণত অবস্থা। ব্লাস্ট মানে হচ্ছে কি অপরিণত অবস্থা। তাহলে বায়োলজিতে মানে ব্লাস্ট শব্দের অর্থ হচ্ছে অপরিণত, আর সাইট মানে হচ্ছে কি পরিণত। দ্যাটস অল। তাহলে আমরা এই চারটা অবশ্যই খাতায় নোট করে ফেলবো কেমন। ওকে ফাইন, ঠিক আছে। এবার আসি নেক্সট। তাহলে আমরা ছিলাম হচ্ছে মূলত কোথায়, আরবিসি প্রোডাকশন এই ফেজে। এই ফেজে আরবিসি কীভাবে প্রোডাকশন সেটা জেনে গেলাম। এখন আরবিসি প্রোডাকশনের জন্য একটা বিশেষ হরমোনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? একটা বিশেষ হরমোনের প্রয়োজন হয় আরবিসি প্রোডাকশনের জন্য। সেই হরমোনটার নাম সুন্দর, ইরাইথ্রোপয়েটিন। তাহলে এই হরমোনটার কাজ কি, আরবিসি প্রোডিউসে কি করে, সহায়তা করে। এই হরমোনটা আসে কোথা থেকে, কিডনি থেকে। মনে থাকবে ইনশাআল্লাহ, কিডনি থেকে আসে কি ইরেথ্রোপয়েটিন, যা হচ্ছে কি কাজ করে কার উপর, আরবিসির উপর। তাহলে ইরেথ্রোপয়েটিন হরমোনটার ডেরিভেটিভস হচ্ছে কোথা থেকে, কিডনি থেকে। কাজ করে কার উপর, অবশ্যই আরবিসির উপর। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। তাহলে আরবিসির উপর কাজ করা হচ্ছে কি ইরেথ্রোপয়েটিন। এই হরমোনটা আরবিসির উপরে কাজ করে, ইনশাআল্লাহ আমরা পারবো। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট আসি। তাহলে আমরা এটা পারছি কিভাবে কি প্রডিউস হচ্ছে, এই বিষয়টা পারছি। এবার হচ্ছে আমরা নেক্সট আসি। নেক্সট আরবিসি। আচ্ছা বলো তো, আরবিসি, এই আরবিসিটাকে পাল্লা করলে আমি পেয়ে গেছি লোহিত রক্ত কণিকা। এই লোহিত শব্দটা কেন, লোহিত শব্দটা কেন লাল জিজ্ঞেস করলে তুমি আমাকে এক কথায় বলা হচ্ছে কি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন থাকার কারণে তুমি বলো হচ্ছে কি আরবিসি লাল, তাই না? তাহলে এখন আমাদের হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিনের ব্যাপার স্যাপারগুলো একটু জানতে হবে নাকি না। তার আগে আমরা একটু মেইন বই থেকে এক নজর দেখে আসি। চলেন ফার্স্ট অফ অল, ওকে ফাইন, খেয়াল করে সবাই। হ্যাঁ, আমরা পড়তেছিলাম কি আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকা। আচ্ছা দেখো তো, এবার জাস্ট আমরা মিলাবো। হ্যাঁ, কথাগুলো আমরা যা যা পড়ে আসছি তার সাথে আমরা জাস্ট মিলাবো। দেখেন, লোহিত রক্তকণিকা এর বাংলা ইংরেজি কি ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোস শব্দ হচ্ছে লোহিত, খাইটোস মানে হচ্ছে কোষ। তাহলে লোহিত কোষ বা লাল কোষ।
রক্তে ভাসমান গোল দিয়ে মতো চাকতির মতো নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাকে আমরা কি বলি? লোহিত রক্ত কণিকা। আচ্ছা ঠিক আছে, এগুলো লাগবে না। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে কেবল উটের লোহিত রক্ত কণিকা কি থাকে? নিউক্লিয়াস থাকে। এই তত্ত্বটি নিয়ে কি আছে? সন্দেহ আছে। মানে আইডিয়া করছে যে উটের ক্ষেত্রে আরবিসিতে নিউক্লিয়াস থাকতে পারে সামটাইমস কিছু একটা। ওকে, সামথিং কিছু একটা। এবার নিচে আসে। ওকে ফাইন, নিচে আসো। বিভিন্ন সংখ্যা, এগুলো আমরা পড়ে আসছি অলরেডি। আমি তো আগে বলছি যে ফিজিওলজিক্যাল প্রসেস, এখন হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেস। ফিজিওলজিক্যাল প্রসেসে আমরা আরবিসির কাউন্টকে 4 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ভ্রূণদেহে কত, শিশুর দেহে কত, পূর্ণবয়স্কের ক্ষেত্রে কত হচ্ছে, পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে কত হচ্ছে, পুরুষের ক্ষেত্রে কত হচ্ছে। এমন আমি তোমাকে বলছি আরবিসির সংখ্যা বেড়ে যায় কোন কোন ক্ষেত্রে, তাই না? যেমন মনে করো তুমি এক্সারসাইজ করতেছো, ভালো মতো ব্যায়াম করতেছো, তোমার খাওয়া দাওয়ার অভ্যাস ভালো, সেক্ষেত্রে তোমার আরবিসি দ্রুত ইনক্রিজ হবে। আবার মনে করো হচ্ছে এগুলো হচ্ছে সব ফিজিওলজিক্যাল কন্ডিশন, কিন্তু হুট করে মনে করো আরবিসির সংখ্যা কমে গেছে, সেটাকে আমরা বলতেছি কি? রক্ত স্বল্পতা বা হচ্ছে কি অ্যানিমিয়া। আবার মনে করো আরবিসির সংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেছে, সেটাকে আমরা বলতেছি কি? পলিসাইটেমিয়া। ওকে ফাইন। আচ্ছা, আরবিসির প্রোডিউসের জন্য একটা হরমোনের নাম বলছি আমরা, এই যে বৃক্ষ থেকে হরমোনটা আসে, সেটার নাম হচ্ছে কি? ইরাইথ্রোপোয়েটিন। কি হরমোন? ইরাইথ্রোপোয়েটিন। আচ্ছা ঠিক আছে। এখন আরবিসির সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যাওয়াকে আমরা কি বলি? পলিসাইটেমিয়া, তাই না? ওকে ফাইন, ঠিক আছে, গুড। এবার নিচে আসি। আরবিসি প্রোডিউস করার যে প্রক্রিয়া, সেটার নাম হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস। তাহলে আমাদের এখানে নোটের মধ্যে একটা জিনিস লিখে রাখতে হবে, আরবিসি প্রোডাকশন করার যে প্রসেস, সেই প্রসেসের নাম হচ্ছে কি? ইরাইথ্রোপোয়েসিস। এখন লিখতে হবে ইরাইথ্রোপোয়েসিস। আরবিসি প্রোডিউস করার প্রক্রিয়াকে আমরা কি বলি? ইরাইথ্রোপোয়েসিস। ওকে ফাইন, ঠিক আছে। নেক্সট আসি। আবার আসেন, আর আমাদের হিমোগ্লোবিন সম্পর্কে অসংখ্য কথাবার্তা জানতে হবে। আচ্ছা, হিমোগ্লোবিন সম্পর্কে জানবো আমরা। আচ্ছা, হিমোগ্লোবিন সম্পর্কে আমরা একটু নোট ডাউন করি। হিমোগ্লোবিন সম্পর্কে জানি, হ্যাঁ আমরা এখানে ছিলাম যে আরবিসি লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনটার কথা বলতেছি, হিমোগ্লোবিন, তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হিমোগ্লোবিনের যে লেভেল, সেই লেভেলটা জানতে হবে। হিমোগ্লোবিনের লেভেল সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? হিমোগ্লোবিনের লেভেলটা কত? আচ্ছা, তাহলে হিমোগ্লোবিনের লেভেল সম্পর্কে যদি জানি, তাহলে আসেন ফার্স্ট অফ অল মেইলের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা কত, ফিমেলের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেলটা কত। হিমোগ্লোবিনের লেভেল থেকে আপনি কিন্তু ডিজিজ আইডেন্টিফাই করতে পারবেন বা হচ্ছে ডায়াগনোসিস করতে পারবেন, যেমন অ্যানিমিয়া, হিমোগ্লোবিন কমে যাবে, তাই না? এরকম আর কি। তাহলে ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আপনার 13.5 থেকে 17.5 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 11.5 থেকে 15.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে এই একটা হচ্ছে একটা ইনফরমেশন, আমরা দুইটা ইনফরমেশন জানতে পারছি। ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল হিমোগ্লোবিনের লেভেলটা কত, ঠিক আছে? এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কন্ডিশন। আচ্ছা, এবার জানতে হবে হিমোগ্লোবিন আসলে টাইপগুলো কি কি আছে। হিমোগ্লোবিনের টাইপগুলো কি কি আছে সেটা আমরা জানি। আচ্ছা, হিমোগ্লোবিনের টাইপ দেখেন, খেয়াল করেন হিমোগ্লোবিন টাইপগুলো বলতেছি। ফার্স্ট অফ অল মনে করো হচ্ছে ফিটাল বা হচ্ছে ফিটাসের ক্ষেত্রে ভ্রূণদেহে যে হিমোগ্লোবিনটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে হিমোগ্লোবিন এফ। অ্যাডাল্টের ক্ষেত্রে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন যে টাইপটা পাই সেটাকে আমরা দুইটা টাইপ পাই, হিমোগ্লোবিন এ, আবার অনেক সময় পাই হচ্ছে হিমোগ্লোবিন এ টু, হিমোগ্লোবিন এ টু। আবার মনে করো হচ্ছে এগুলো সব যেগুলো পড়ালাম এগুলো হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল। মানে ফিজিওলজিক্যাল মানে কি বলছে? ফিজিওলজিক্যাল মানে কি বলছি? মানে সুস্থ দেহে আমাদের এই হিমোগ্লোবিনগুলো পাওয়া যেতে পারে। এখন মনে করো হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা হিমোগ্লোবিন কোনটা পাচ্ছি? প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমরা হিমোগ্লোবিন কোনটা পাচ্ছি? হিমোগ্লোবিন এস। এই হিমোগ্লোবিন এসটা পাই হচ্ছে আমরা সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন এসটা পাই, যেখানে হচ্ছে আরবিসির আকৃতির একটা শিকল শেপ হয়ে যায় বা কাস্তে আকৃতির হয়ে যায়। হ্যাঁ, ওকে ফাইন, হিমোগ্লোবিন এস। ওকে ফাইন, এগুলো গেল হিমোগ্লোবিনের লেভেলটা পড়ছি, হিমোগ্লোবিনের হচ্ছে টাইপও পড়ছি। এখন আমাদের জানতে হবে হিমোগ্লোবিনকে বাংলে আমরা মূলত কি কি পাচ্ছি। দেখো হিমোগ্লোবিন
তাহলে এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে হিম, যেটাকে আরেকটা হচ্ছে কি গ্লোবিন, নাকি না? আচ্ছা, সবাই একটু খেয়াল করবে, একটা পাইলাম হচ্ছে হিম, আরেকটা পাইলাম হচ্ছে তোমার গ্লোবিন। এটাকে একটু সুন্দর করে মার্ক করে রাখি। আচ্ছা, তাহলে সে মার্ক না করলে আসলে বোঝা যায় না অনেক সময়। হ্যাঁ, এই হিম গ্লোবিন। এবার আসো, এই হিম থেকে আমরা পাচ্ছি হচ্ছে হিম অংশটা। হিম মানে হচ্ছে কি লৌহ বা হচ্ছে কি আয়রন। এই গ্লোবিন মানে একটা হচ্ছে কি এক ধরনের প্রোটিন। তাহলে হিম থেকে পাইছে হচ্ছে লৌহ, গ্লোবিন থেকে পাইছে হচ্ছে কি প্রোটিন। খুবই ভালো কথা। এবার নেক্সট আসে, এই হিমটা মূলত লৌহ দিয়ে আমরা আমাদের শরীরের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আয়রন 3+, কিন্তু আমরা ডায়েটারি সোর্সে বা হচ্ছে আমরা যে সমস্ত খাবারগুলো খাই সেখানে যে আয়রনটা থাকে সেই আয়রনটা হচ্ছে 2+। এটাকে আমাকে কনভার্ট করতে হয় আয়রন 3+। কনভার্ট করার জন্য আমাদের সহায়তা করে ভিটামিন সি। তাহলে আমাদের ভিটামিন সি আয়রন 2+ থেকে 3+ করে ফেলতেছে, তাই না? খুবই ভালো কথা। তাইলে আয়রন 2+ থেকে 3+ হলে আমাদের হিমের প্রোডিউস সংখ্যা বাড়বে। হিমের যদি মানটা বাড়ে যে হয় তাহলে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা বাড়বে। হিমোগ্লোবিন লেভেল বাড়লে আলটিমেটলি কি 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 প্রোডাকশন বেশি হবে, আরবিসি প্রোডাকশন বেশি হবে। তাহলে হিমোগ্লোবিনটাকে আমরা ভাঙলাম, তাই না? তাহলে হিম পাইছি, গ্লোবিন পাইছি। ওকে ফাইন, খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে 120 দিন পর পর তো আমাদের হিমোগ্লোবিনটা ভেঙে যাচ্ছে, তাই না? 120 দিন পর পর হচ্ছে আমাদের আরবিসি ভেঙে যায়। আরবিসি ভেঙে যায় মানে আলটিমেটলি কি হিমোগ্লোবিনটা ভেঙে যায়। এখন হিম না হয় লৌহ অংশটা আমরা বাদ দিলাম। এখন তাহলে 120 দিন পর গ্লোবিনটা আসলে কি হয়, তাই না? 120 দিন পর 120 দিন পর গ্লোবিনের আসলে ফেটটা কি দেয়, তাই হচ্ছে 120 days পর 120 days আফটার এই গ্লোবিনের ফেটটা কি হচ্ছে সেটা আমরা এখন দেখবো, কেমন? আচ্ছা, এই গ্লোবিনটাকে আসলে মূলত আমরা দুই ভাগে ভাগ করি। সেটা হচ্ছে এই এখান থেকে আসা হচ্ছে বিলি রুবিন এবং হচ্ছে বিলিভার্ডিন। অর্থাৎ এই গ্লোবিন পার্টটা ভেঙে বিলিরুবিন এবং হচ্ছে কি তৈরি হয়, বিলিবার্ডিন তৈরি হয়। বুঝতে পারছি কিনা? এই বিলিরুবিনটার আবার কালারটা কেমন? এই বিলিরুবিনটা হচ্ছে হলুদ এবং এই বিলিবার্ডিনটা হচ্ছে কি সবুজ। তাহলে আমি কি বলবো, 120 দিন পর হিমোগ্লোবিন ভেঙে যায়। আরবিসি ভেঙে যায় মানে হিমোগ্লোবিন ভেঙে যায়। হিমোগ্লোবিনটা হিম তো হচ্ছে লৌহ, এটা হচ্ছে এই স্টুল দিয়ে পাস হয়ে যাচ্ছে। বাট আমাদের যে গ্লোবিন চেইন, এই হচ্ছে গ্লোবিন যে প্রোটিন, এই গ্লোবিন প্রোটিনটাকে হচ্ছে ভেঙানোর দুইটা অংশ, একটা হচ্ছে বিলিরুবিন, একটা হচ্ছে বিলিভার্ডিন। এই বিলিরুবিনটা কি কেমন? এই বিলিরুবিনটা দেখতে হচ্ছে তোমার হলুদ। আচ্ছা, এই বিলিভার্ডিনটা দেখতে কেমন? বিলিভার্ডিনটা দেখতে হলো আমরা সবুজ। তাহলে বিলিরুবিন হলো হলুদ, বিলিভার্ডিন হলো সবুজ। এখন মেইন কথা যেটা, এই যে হলুদ অংশটা পাইলাম আমরা, খুব ভালো কথা। এই বিলিরুবিনের মাত্রা যদি শরীরে অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, বিলিরুবিন এবং বিলিভার্ডিন এগুলোতে স্টুল আর ইউরিন দিয়ে পাস হয়ে যাওয়ার কথা, কিন্তু শরীরে জমা থেকে যায়, ডিপোজিশন হয়ে যায় এবং অত্যাধিক পরিমাণে যদি বিলিরুবিনটা বেড়ে যায় তখন একটা ডিজিজ ফর্মেশন হয়। এই বিলিরুবিনের মান যদি এক্সেস বেড়ে যায় তখন একটা রোগ হয়, সেই রোগের নাম হচ্ছে জন্ডিস। সেই রোগের নাম হচ্ছে কি জন্ডিস। সো জন্ডিস হইলে কি হয়, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, হিমোগ্লোবিন সম্পর্কে আমরা অনেক কিছু জানতেছি, তাই না? আচ্ছা, হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা কেমন? হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা হচ্ছে, মনে করো হচ্ছে হিমোগ্লোবিন এই টাইপের, তাহলে চারপাশে হিমোগ্লোবিনের চারপাশে আমরা কিছু সুন্দর সুন্দর পাইরোল রিং দেখতে পাই। বুঝতে পারছি কিনা? হিমোগ্লোবিনের চারপাশে আমরা কিছু সুন্দর সুন্দর কি দেখতে পাই, পাইরোল রিং দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, এখন পাইরোল রিং গুলো খেয়াল করেন, আমরা পাইরোল রিং দেখতে পাই। এখানে মেইন কথা যেটা সেটা হচ্ছে এই পাইরোল রিং গুলা কাজ কি? এই পাইরোল রিং গুলোর কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি করা, প্রডিউস করা। আমরা সবাই জানি হিমোগ্লোবিন যখন অক্সিজেন প্রডিউস করে তখন হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন যেই যৌগটা তৈরি হয় সেই যৌগের নাম হচ্ছে কি অক্সি হিমোগ্লোবিন। আবার ঠিক একইভাবে কার্বক্সি হিমোগ্লোবিনও তৈরি হতে পারে। এই হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের লাংস থেকে অক্সিজেন সমগ্র দেহে কি যাচ্ছে, ছড়ে যাচ্ছে। আবার সমগ্র দেহ থেকে কার্বন ডাই অক্সাইড লাংস আসতে। সো আলটিমেটলি হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিমাণে কি করে, সহায়তা করে। ওকে ফাইন, তাহলে হিমোগ্লোবিন স্ট্রাকচার সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা,
এগুলো জানলাম। এখন আরেকটা পোর্শন পড়তে হবে, হিমোগ্লোবিন সম্পর্কে যদি পড়তে চাই তাহলে আমাকে আরেকটা পোর্শন পড়তে হবে, সেই পোর্শনটা একটু আমরা পড়ে আসি। সেটা হচ্ছে মনে করেন, আচ্ছা খেয়াল করুন, হিমোগ্লোবিন সম্পর্কে আমরা কিন্তু এখন হিমোগ্লোবিন পড়াচ্ছি, হ্যাঁ আজকে একটা জাস্ট এই ওয়ার্ডটাই পড়াচ্ছি আমরা, হ্যাঁ হিমোগ্লোবিন সম্পর্কে পড়াচ্ছি। আচ্ছা খেয়াল করুন, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের আরবিসির আবার দুইটা অংশ, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল। এই তরল অংশ হচ্ছে তোমার 70% আর বাকি কঠিন 30% হচ্ছে কি কঠিন। এই কঠিনের মধ্যে আবার 90% হচ্ছে হিমোগ্লোবিন। কথাই বলতে পারছি কি? আরবিসির দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার কঠিন অংশ, একটা হচ্ছে তরল অংশ। ওই কঠিনের মধ্যে তরল অংশ হচ্ছে তোমার কত 70% আর কঠিন হচ্ছে কত পার্সেন্ট 30%। ওই 30% মধ্যে আবার 90% হিমোগ্লোবিন হচ্ছে কি মানে কঠিন পোর্শনের মধ্যে এক্সিস্ট করে। আর বাকি 10% মধ্যে কি আছে মনে করো হচ্ছে কোলেস্টেরল, লিপিড, প্রোটিন ইত্যাদি ইত্যাদি। ওকে ঠিক আছে, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারছি। এগুলো সবগুলো কি সম্পর্কে জানছি বলতো? হিমোগ্লোবিন সম্পর্কে জানছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিন সম্পর্কে অনেক কিছু জানলাম। ফার্স্ট অফ অল হচ্ছে হিমোগ্লোবিন লেভেলগুলো কত ইন কেস অফ মেল, ইন কেস অফ ফিমেল, তাই না? আর হিমোগ্লোবিন টাইপগুলো কি কি আছে, ফিজিওলজিক্যালি কি আছে, প্যাথোলজিক্যালি কি আছে, এগুলো পড়ছি। টাইপ এফ, A2, এফ মানে ফিটালের ক্ষেত্রে বা হচ্ছে ফিটাল কন্ডিশনার ভ্রূণ অবস্থায়, প্রাপ্তবয়স্ক অবস্থায় A এবং A2। প্যাথোলজিক্যালি হিমোগ্লোবিন এস পাচ্ছি। এছাড়াও হিমোগ্লোবিনের যে মানে ফরমেশনগুলো কীভাবে ফেট 120 দিন পর যে হিমোগ্লোবিনগুলো ভেঙে যায়, হ্যাঁ এগুলো হচ্ছে ভেঙে কীভাবে কী হচ্ছে সবগুলো পড়ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই সমস্ত ম্যাটারগুলো আমাদের কী রাখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা এবার আমরা একটু মেইন বই থেকে একটা ঝলক দেখে আসি, চলেন। আচ্ছা হিমোগ্লোবিন তাহলে এবার দেখো তো, জাস্ট আমরা যা যা পড়াইছি সব কিছু এখানে আছে, হ্যাঁ দেখেন খেয়াল করেন। হিমোগ্লোবিন এই যে তোমাকে বললাম 60 থেকে 70% পানি, 30 থেকে 40% কঠিন। ওই কঠিন পদার্থের মধ্যে 90% হচ্ছে কি তোমার হিমোগ্লোবিন এবং 10% মধ্যে প্রোটিন, ফসফোলিপিড, কোলেস্টেরল ইত্যাদি থাকে। হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে রঞ্জক পদার্থ থাকে। হিমোগ্লোবিন হচ্ছে লৌহ এক ধরনের রঞ্জক বা পিগমেন্ট, আর গ্লোবিন হলো কি এক ধরনের প্রোটিন। হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের ক্ষেত্রে কত, নারী দেহে কত। তারপর হচ্ছে তোমার হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড চেইন থাকে যা হিম গ্রুপ যুক্ত, এবং হিম গ্রুপের জন্য কি হয় রক্তটা লাল হয়। তাহলে পলিপেপটাইড মানে হচ্ছে ওই যে পাইরুলিনগুলো বলছিলাম 4টা, যেগুলো হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে কি করে আলটিমেটলি সহায়তা করে। ওকে ফাইন ঠিক আছে, নেক্সট আসুন। নেক্সট আসুন, আমাদের এবার যেটা পড়তে সেটা হচ্ছে আরবিসির কাজ বা লোহিত রক্তকণিকার কাজ। এই জিনিসটা ভালো মতো করতে। ফার্স্ট অফ অল লোহিত রক্তকণিকাকে হিমোগ্লোবিন ফুসফুস থেকে দেহে কোষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কি করে পরিবহন করতে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন একটা কাজ পেলাম। রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে। সান্দ্রতা হচ্ছে কাদের ক্ষেত্রে দেখা যায় জানেন? আমরা স্বাভাবিকভাবে কঠিন পদার্থের ক্ষেত্রে ঘর্ষণ দেখতে পাই, তাহলে তরল আর বায়বীয়ের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ঘর্ষণ। তরল এবং বায়বীয়ের ক্ষেত্রে যে সমস্ত ঘর্ষণ সেটাকে আমরা বলে হচ্ছে কি সান্দ্রতা বা ভিসকোসিটি। তাহলে এগুলো হচ্ছে কি হিমোগ্লোবিন এবং হচ্ছে অন্যান্য অন্তঃকোষীয় বাফার রূপে কাজ করে। তোমাকে বলছি বাফারের কাজ কি, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন প্রোটিন সংযুক্ত থাকে যা মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় কি করে সহায়তা করে। তাহলে ব্লাড গ্রুপ নির্ণয় সহায়তা করে কে, অ্যান্টিজেন। এছাড়াও তোমাকে বলছি হিমোগ্লোবিনটা ভেঙে গেলে কি উৎপন্ন হয়, বিলিরুবিন এবং কি হয়, বিলিবার্ডিন উৎপন্ন হয়। বিলিরুবিনের কালার হলুদ, বিলিবার্ডিনের কালার সবুজ। লোহিত রক্তকণিকা এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে যা এন্ডোথেলিয়াল কোষের আর্জিনিনের মতো ব্যবহার করে। নাইট্রিক অক্সাইডের কাজ কি জানেন? প্রসারণ করা, বেসু ডাইলেশন বলে এটাকে, বেসু ডাইলেশন বা প্রসারণ। এছাড়াও হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয় যা রক্তনালীর সংকোচন করে। রক্তনালীর সংকোচন করা হাইড্রোজেন সালফাইড, আরেকটা আছে সেরাটোনিন, সেটাও পড়তে হবে, সেটা আমরা অনুচক্রিয়ার ক্ষেত্রে পড়বো, হ্যাঁ। এছাড়াও অনেক সময় অনাক্রমতা সারা বা ইমিউন রেসপন্সে সহায়তা করে, এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত এনসিস্ট হয়ে যায়, কোষ প্রাচীর ভেঙে দিয়ে একে ধ্বংস করতে পারে। মোট কথা এটা হচ্ছে ওয়ান টাইপ অফ লাইসিস করে, হ্যাঁ কি করে লাইসিস করে। লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, কোষ প্রাচীরগুলো ভেঙে ফেলা। এরপর আমরা পড়বো হচ্ছে শ্বেত রক্তকণিকা। আচ্ছা ঠিক আছে, দেখো শ্বেত রক্তকণিকা পড়ি এবার। শ্বেত রক্তকণিকা আচ্ছা এখন আমরা কি বলবো, শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকাকে আমরা ইংরেজিতে কি বলতেছি, লিউকোসাইট। আচ্ছা ঠিক আছে, শ্বেত রক্তকণিকা সম্পর্কে আগে কিছু বেসিক ইনফরমেশন তোমার জানা লাগবে। যেমন আরবিসিতে আমাদের নিউক্লিয়াস ছিল না, অনুচক্রিকাতেও নিউক্লিয়াস নাই, কিন্তু শ্বেত রক্তকণিকাতে কি আছে, নিউক্লিয়াস আছে। ওকে ফাইন ঠিক আছে, এবার আসেন তাহলে শ্বেত রক্তকণিকা দেখেন নিউক্লিয়াস যুক্ত বড় কোষ, যেটার আবার কি নাই, হিমোগ্লোবিন নাই। হিমোগ্লোবিন থাকলে তো লাল হইতো, এটা কি লাল, শ্বেত মানে সাদা। হিমোগ্লোবিন অনিয়তাকার।
কোনো রঞ্জক পদার্থ থাকে না বলে এগুলো বর্ণহীন হয়, তাই এগুলোকে বলা হয় কি হোয়াইট ব্লাড কর্পাসাল বা WBC। এবং এটাকে অপর নাম হচ্ছে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এছাড়াও এই প্রধান কাজ হলো ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস করে কি ধ্বংস করি? অবশ্যই জীবাণু ধ্বংস করি। ওকে ফাইন। এবার আসেন, মানুষের শ্বেতরক্তকণিকা হচ্ছে কি আকারবিহীন, প্রয়োজনে আকার পরিবর্তন হতে পারে। আচ্ছা ঠিক আছে। এবং শ্বেতরক্তকণিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে, প্রতি ঘন মিলিমিটার বা হচ্ছে মিলিমিটার কিউবিক মিলিমিটারে 4 থেকে 11,000 গড়ে 7,500 শ্বেতরক্তকণিকা থাকে। এবং শিশু দেহে ও অসুস্থ দেহে এর সংখ্যা বেড়ে যায়। শিশু দেহেও এর সংখ্যা বেশি থাকে এবং অসুস্থ হইলেও শ্বেতরক্তকণিকার পরিমাণ কি যায়? বেড়ে যায়। এছাড়াও দেখবেন মানুষের শরীরে যদি ইনফেকশন দেখা দেয় তাহলে কি হয়? শ্বেতরক্তকণিকার সংখ্যা বেড়ে যায়। শ্বেত এবং লোহিত এই দুটোর মধ্যে অনুপাত কে বেশি থাকবে বলতো? অবশ্যই লোহিত রত্তনিকা বেশি থাকবে, শ্বেত রত্তনিকা কম থাকবে। তাই অনুপাত হচ্ছে 6:1, যেটা আগের এডিশনের বইয়ে 7:1 ছিল। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসি অস্থিমজ্জা। এটা আই হোপ কারোই ভুল হওয়ার কথা না, কারণ এটা খুব সুন্দর মতো করে আমি দেখাইছি না, একটা বোন সেকে দিয়ে খুব সুন্দর করে দেখাইছি। ওখান থেকে কোন কোষ সেটাও দেখাইছি। স্টেম কোষটার নাম কি? স্টেম কোষের নাম কি বলছিলাম বাচ্চারা বলতো? স্টেম কোষের নাম কি বলছিলাম? PHSC, প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। তাহলে PHSC মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। নেক্সট আসুন, শ্বেতরক্তকণিকার সংখ্যা স্বাভাবিক চেয়ে বেশি থাকলে তাকে আমরা বলি লিউকোসাইটোসিস, আর কম থাকলে সেটাকে বলি আমরা লিউকোপেনিয়া। আচ্ছা শুনেন, লিউকোসাইটোসিস, লিউকোপেনিয়া এবং লিউকোমিয়া এই তিনটার মধ্যে আমি আপনাকে মানে ডিফারেন্সিয়েট করে দিই। লিউকোসাইটোসিস শ্বেতরক্তকণিকার সংখ্যা মনে করো গড়ে 7,500 থাকার কথা, সেটা বেড়ে মনে করো 15,000 হয়ে গেছে। ঠিক আছে, এটা লিউকোসাইটোসিস মানা যাচ্ছে। 4 থেকে 11,000 টাকা, 11,000 হচ্ছে মার্জিন ছিল। শ্বেতরক্তকণিকার মার্জিন ছিল 4 থেকে 11,000, গড়ে 7,500, কিন্তু এই মার্জিনটা হয়ে গেছে 15,000। তুমি বলতেছো লিউকোসাইটোসিস, ওকে ফাইন, মানা যাচ্ছে, ঠিক আছে। লিউকোপেনিয়া কি? মার্জিন ছিল 4,000 থেকে 11,000, কমে হয়ে গেছে 3,500 বা 3,000। লিউকোপেনিয়া মানে কমে গেলে লিউকোপেনিয়া, বেড়ে গেলে লিউকোসাইটোসিস। কিন্তু শ্বেতরক্তকণিকা যখন অস্বাভাবিক হারে বাড়তে থাকবে, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ হয়ে গেছে, এই ক্ষেত্রে ওই ডিজিজটাকে বলা হচ্ছে লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। কি বলা হচ্ছে? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। আমরা যদি ব্লাড ক্যান্সার বলি তাহলে ওই ব্লাড ক্যান্সারের আমাদের বায়োলজিক্যাল নেম অথবা ডাক্তারি ভাষায় আমরা কি বলতেছি? লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। আচ্ছা ঠিক আছে, এবার আসি শ্বেতরক্তকণিকাকে ব্যবহার করা হয়, আগে পরে আসছি। একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। দানাদার হলে আমরা কি পাই? শব্দের শেষে ফিল কি পাই? ফিল শুনতে পাই। হ্যাঁ, ফিল। ওকে ফাইন, ঠিক আছে। আসেন, শব্দের শেষে কি থাকবে? ফিল থাকবে। যেমন মনে করো দানাদারগুলো আমরা পরে আসি। দানাদার মধ্যে প্রথম আছে হচ্ছে কি তোমার নিউট্রোফিল। এই যে ফিল, নিউট্রোফিল। এবার তুমি বলো তো, তোমার দুই বন্ধু মারামারি দিচ্ছে, হ্যাঁ, তুমি ওর পক্ষেও নাই ওর পক্ষেও নেই, মাঝামাঝি আছো, তার মানে কি ওরা দুজন তোমার কি বলবে? ও হচ্ছে নিউট্রাল, মানে কারো দিকেই নয়, তাই না? তাহলে বর্ণহীন। তাহলে নিউট্রাল, কোনো ধরনের বন্ধ নেই, বন্ধ নিরপেক্ষ। নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউট্রোফিলের ক্ষেত্রে আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। তাহলে নিউক্লিয়াস 2 থেকে 5, আয়ুষ্কালও কত? 2 থেকে 5 দিন। এগুলো মনে রাখতে হবে, 2 থেকে 5, 2 থেকে 5 মনে রাখতে হবে। এছাড়াও এখানে একটা অ্যামিবয়েড চলন দেখা যায়। নিউট্রোফিলটা মনে করো কোনো একটা জায়গায় ইনফেকশন হয়েছে, সেখানে নিউট্রোফিলটা যাওয়ার সময় যে চলনটা দেখা দিবে সেই চলনটাকে বলা হয় কি? অ্যামিবয়েড চলন, অর্থাৎ অ্যামিবার মতো চলে। অ্যামিবয়েড, লাস্টে যদি ওয়েট থাকে, সে ওয়েট মানে হচ্ছে মতো। কার মতো? অ্যামিবার মতো। তাহলে অ্যামিবার মতো চলনকে নিউট্রোফিলের ক্ষেত্রে আমরা বলতেছি কি? অ্যামিবয়েড চলন বা অ্যামিবয়েড মুভমেন্ট। ওকে ফাইন, নেক্সট আসুন। এবং এই জিনিসটাকে আমরা এই প্রক্রিয়ার নাম দিচ্ছি হচ্ছে ডায়াবেটিস। এক জায়গা থেকে অন্য জায়গায় অ্যামিবয়েড চলনের মাধ্যমে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে নাম দিচ্ছি কি? ডায়াবেটিস। ওকে ফাইন। তাহলে নিউট্রোফিলের একটা কথা জানতে হয়, সেটা হচ্ছে আমাকে জানতে হবে নিউট্রোফিল আমাদের শরীরে মোট কত পার্সেন্ট? শ্বেতরক্তকণিকা 40 থেকে 60%। আয়ুষ্কাল কতদিন? 2 থেকে 5 দিন। নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড, 5 হচ্ছে তোমার নিউক্লিয়াস হচ্ছে 2 থেকে 5 খণ্ড। এবং এদের ক্ষেত্রে যে চলন, সেই চলনটার নাম হচ্ছে কি? অ্যামিবয়েড চলন, এবং প্রক্রিয়ার নাম হচ্ছে কি? ডায়াবেটিস। দ্যাটস অল, কিছু লাগবে না। এবার চলে আসি ইউসিনোফিল। আচ্ছা বাচ্চারা দেখো, ইউসিনোফিল আমাদের রক্তে স্বাভাবিক অবস্থা 2 থেকে 4% কি থাকে? আমাদের ইউসিনোফিল থাকে। এগুলো হচ্ছে ইউসিনো, ইউ মিন্স লাল, তাহলে এর কালার হবে কি? লাল। ইউসিন মানে হচ্ছে কি? লাল বর্ণ। এখানে কয় খণ্ড থাকবে? 2 খণ্ড। এবং এদের বেশ এত মাইক্রোমিটার, শিখলে হয় না শিখলে হয়। আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। নিউট্রোফিলের ক্ষেত্রে পাইছিলাম 2 থেকে 5 দিন, এক্ষেত্রে পাচ্ছি কত? 8 থেকে 12 দিন। অ্যালার্জির প্রতিক্রিয়ায় বিরুদ্ধে ভূমিকা রাখে। অ্যালার্জি, পরজীবী, ফ্লিহা ইত্যাদি রোগের ক্ষেত্রে এর সংখ্যা কি হয়েছে? বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসুন বেসোফিল। আচ্ছা বেসোফিলের নাম্বারটা কত? বেসোফিলের নাম্বারটা হচ্ছে 0.5 থেকে 1%। 0.5 থেকে
1%। এরপরে দানাদার সাইটোপ্লাজম দানাযুক্ত অপেক্ষাকৃত ক্ষারধর্মী এবং হচ্ছে কি অল্প ক্ষারধর্মী এবং এগুলো হচ্ছে কি নীলবর্ণ। নিউট্রোফিল কোনো কালার ছিল না, ইউসিনোফিল লাল বর্ণ, বেসোফিল নীলবর্ণ। আচ্ছা, এদের ক্ষেত্রে আয়ুষ্কাল 12 থেকে 15 দিন এবং এদের ক্ষেত্রে দুটো জিনিস করতে হয়, একটা হচ্ছে হিস্টামিন, একটা হচ্ছে কি হেপারিন। সবসময় মনে রাখবা হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, আর হেপারিনের কাজ হলো রক্ত জমাট বাঁধাকে প্রতিরোধ করা, রক্ত জমাট বাঁধারে প্রতিরোধ করা। তাহলে আমাদের শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধতে দিচ্ছে নাকি হেপারিন, মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, এবার আমরা দানাদার সাথে রক্তনীকে শেষ করলাম। দানাদার কয়টা বললাম? 3টা, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। তাহলে শব্দের শেষে ফিল থাকবে। এবার পড়বো আমরা অদানাদার। অদানাদারের মধ্যে শুরুতে যেটা পড়বো সেটার নাম হচ্ছে মনোসাইট। মনোসাইট সাইট থাকলে অদানাদার, লিম্ফোসাইট অদানাদার। মনোসাইট এটা দেখতে কিসের মতো? বৃক্কের মতো বা কিডনির শেপ, ঘোড়ার খুরের মতো দেখে। মনোসাইট তোমার 2 থেকে 5 দিন, নিউট্রোফিলও 2 থেকে 5 দিন, শরীরের 2 থেকে 8% এটা। এদের প্রধান কাজ কি? ফেগোসাইটোসিস করা। তাহলে দেখে মিল আছে, 2 থেকে 5 দিন ফেগোসাইটোসিস করে নিউট্রোফিল, 2 থেকে 5 দিন ফেগোসাইটোসিস করে মনোসাইট। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। এবার আসেন লিম্ফোসাইট। লিম্ফোসাইটের ক্লাসিফিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এনকে সেল। এখন কথা হচ্ছে টি লিম্ফোসাইট কেন? দুনিয়াতে এতগুলো অক্ষর থাকতে এ বি সি ডি, এতগুলো অক্ষর থাকতে এর নাম টি কেন দিছে? টি দেওয়ার একটাই কারণ, এটা হচ্ছে থাইমাস গ্রন্থি থেকে আসে। কোন গ্রন্থি থেকে আসে? থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে সৃষ্টি হয়, এজন্য এটার নাম হচ্ছে কি টি লিম্ফোসাইট। আর বি লিম্ফোসাইট দেওয়ার কারণ হচ্ছে এটা অস্থিমজ্জার হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে আসে। এই যে এইচএসসি হেমাটোপয়েটিক স্টেম সেল বা প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল অস্থিমজ্জা থেকে আসে, বা বোন মেরু থেকে কয়টা টাইপ পড়েছিলাম? রেড বোন মেরু, ইয়েলো বোন মেরু। সো বোন মেরু শুরু হয় বি দিয়ে, তাই বি লিম্ফোসাইট। এনকে সেল সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি ন্যাচারাল কিলার সেল। তাহলে ন্যাচারাল কিলার সেল সম্পর্কে জানতে পারছি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন কি কি সম্পর্কে আর কি জানতে হবে এখান থেকে। এদের আয়ুষ্কাল হচ্ছে কতদিন? 7 দিন। এদের কাজ কি দেখেন। ফার্স্ট অফ অল ন্যাচারাল কিলার সেল অনাক্রমতায় কি করে? সহায়তা করে। এছাড়াও মোট শরীরের 20 থেকে 40% থেকে হচ্ছে কি লিম্ফোসাইট। এগুলো লসিকা তন্ত্র থেকে সৃষ্টি হয় এবং লিউকোসাইটের মতো ফেগোসাইট নয়। এরা লিউকোসাইটের মতো, এরা কি নয়? ফেগোসাইট নয়। এবং সবসময় মনে রাখবে লিম্ফোসাইট হচ্ছে তোমার অ্যান্টিবডি উৎপাদনে কি করে? সহায়তা করে। কিসে সহায়তা করে? অ্যান্টিবডি প্রোডাকশনে কি করে? সহায়তা করে। তাহলে অ্যান্টিবডি প্রডিউস করে কে? লিম্ফোসাইট। মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। নেক্সট আসুন, এবার আমরা গ্রসলি শ্বেত রক্তকণিকার কাজটা করবো। শ্বেত রক্তকণিকার কাজগুলো করবো। শ্বেত রক্তকণিকার কাজ কি? নাম্বার 1 মনোসাইট এবং নিউট্রোফিল কি করছিলাম? ফেগোসাইটোসিস করবে। মনোসাইটে 2 থেকে 5 দিন, নিউট্রোফিলে কি 2 থেকে 5 দিন। আয়ুষ্কাল ছিল, মনে আছে না? আচ্ছা ঠিক আছে, নেক্সট আসুন। লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, একটু আগেই বলছি। বেসোফিল হেপারিন নিঃসরণ করে। এটা কি রক্ত জমাট বাঁধতে দিবে? না, দিবে না। এছাড়াও হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও আছে নিউট্রোফিল হচ্ছে কি বিষাক্ত দানা যা জীবাণু ধ্বংস করে। ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভাকে ধ্বংস করে এবং অ্যালার্জিতে কি প্রদান করে? সাড়া প্রদান করে। এই ছিল হচ্ছে আমাদের শ্বেত রক্ত কণিকা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ডাব্লিউবিসি সম্পর্কে জানলাম। এর আগে জানতে হচ্ছে কি আরবিসি সম্পর্কে, এবং শুরুতে জানছিলাম হচ্ছে কি রক্তের কিছু বেসিক প্রপার্টিস। রক্ত কি, কানেকটিভ টিস্যু, রক্তের পিএইচ কত পার্সেন্ট থাকে, মোট শরীরে কত হচ্ছে লিটার থাকে, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পারছি। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কোনো কনফিউশন থাকলে কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই আনসার করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে।